এলেবেলে ৭ পাঁচ চ্যানেলে সবাইকে স্বাগত। ধারাবাহিকভাবে শুনছেন সুধীর চক্রবর্তীর গভীর নির্জন পথে। আজ ১২ পর্বে রয়েছে গভীর নির্জন পথের উল্টো বাঁকে প্রবন্ধের প্রথমাংশ। চলুন তবে শোনা যাক। সত্যিকারের মনের মানুষকে যারা খোঁজে তারা নিশ্চয়ই প্রথমে খুঁজতে চায় সেই গভীর নির্জন পথ। কিন্তু আমি যখন মনের মানুষের পথসন্ধানী মানুষগুলিকে গ্রামে গ্রামে খুঁজে বেড়াতাম, তখন আমার পথ ভরা থাকত অজস্র মানুষে। তারা পদে পদে সামনে এসে দাঁড়াত। বিপুল তাদের জিজ্ঞাসা, এবং সবই ব্যক্তিগত। আপনি কোথা থেকে আসছেন? আপনি কার বাড়ি যাবেন? আপনি এসব কথা জানতে চাইছেন, তা বলবো কেন? তাতে আমাদের কি লাভ? এ গায়ে কেউ কি আছে আপনাকে চেনে? তবে আপনারে বিশ্বাস করব কেনে? জানেন, ২ বছর আগে গভর্নমেন্ট থেকে একটা লোক এলো, গায়ে কটা ঢেকি আছে তাই গুনতে। গুনে গেথে তো চলে গেল। তারপরেই হলো কঠিন ডাকাতি। কঠিন ডাকাতি? প্রথম দিন বিশেষণটা হজম করতে পারিনি। পরে দেখলাম মুর্শিদাবাদ জেলার বাগড়ি অঞ্চলে কঠিন শব্দটা সুন্দর বা ভয়ঙ্কর অর্থে চলে। বেলডাঙার ঈসান আলী সেবাকার বিধ্বংসী বন্যার বিবরণ দিতে গিয়ে বলল, বাবু, আমাদের সব দিগরে এবারে হয়েছিল কঠিন বন্যা। কুমিরদহের শিবশেখরের বাড়িতে মৎস্যবের খিচুড়ি খেতে খেতে একজন বলে উঠলে আমাকে, খুব কঠিন খিচুড়ি, নাকি কহেন? কিন্তু সে কথা থাক, আপাতত কঠিন থেকে সরে আসি। হচ্ছিল গ্রামের মানুষের সন্দেহ বাতিকের কথা। তাদের এত যে প্রশ্ন, এত যে অবিশ্বাস, অথচ আমরা কিছু জিজ্ঞেস করলেই অদ্ভুত নির্বিকার জবাব মিলবে। সেবার যাচ্ছি সাতগেছিয়ার গ্রামের রাস্তা ধরে। দুপাশে আলবাঁধা ভুঁই, মাঝখানে তৈরি হয়ে যাওয়া সরু পথ। শস্যের টাটকা ঘ্রাণ এবং গোবরের। পাঁচনি হাতে চাষা থমকে দাঁড়িয়ে আমাদের দেখছে। মাঠের মাঝখানে অদ্ভুত এক গাছতলায় আখের রস জাল হচ্ছে। প্রশ্নটা উঠল আমার স্ত্রীর মনে, এটা কি গাছ? যে রস জাল দিচ্ছিল তাকে জিজ্ঞেস করতে আনমনে উদাসীন উত্তর এলো, ওই গাছটা? হ্যাঁ গো, তোমরা জানো না কেন? ওটা কি গাছ? খ্যাঁ খ্যাঁ করে নিজেই খানিকটা হেসে বললে, ওটা তাহলে কি জানি গাছ, কিংবা না জানি গাছ। এরপরেই এক মর্মভেদী নগ্ন প্রশ্ন, তা আপনাদের কোথা থেকে আসা হচ্ছে? কোথায় যাওয়া হবে? সঙ্গে কি আপনার নিজের পরিবার, না আনখা মেয়ে ছেলে? অপমানিত স্ত্রীকে নিমেষে চোখের ভ্রুকুটিতে সামলে আমি ঠিকানা পেয়ে যাই এক নির্জন আখড়ার। ঠাড়ে ঠোরে আনখা মেয়ে ছেলের ইঙ্গিত বুঝতে আমার দেরি হয় না। আমার মনে পড়ে যায় অন্ধ এলা ফকিরের সতর্কবাণী, বাবু, তুমি এ পথে নেমেছ, খুব আপ্ত সাবধান থাকবা। এ লাইনে হরেক মানুষ, সব বাউল বৈরাগী উদাসীন সেজে আছে। সবাই কি তাই? শোনো তুমি, শুনে রাখো। বৈরাগী ৫ রকম: চ্যাটান্তি, প্যাটান্তি, মালা টেপা, ওষুধ বেচা আর আলাখ্যাপা। কিছু বুঝলে? কি করে বুঝব? শহুরে সংস্কৃতি মার্জিত মানুষ, তার উপরে মহাবিদ্যালয়ে পুঁথি পড়া জ্ঞান দান করে পোক্ত। আমার অসহায় মুখখানা অন্ধ এলা ফকির ভাগ্যিস দেখেনি। একটু তদগত হেসে এলা বলেছিল, শোনো, তোমাকে বুঝিয়ে দেই। বাউল বৈরাগের মধ্যে বেশিরভাগ প্যাটান্তি, মানে পেটের ধান্দায় ভেক নিয়েছে। ভজন নেই, ভোজনে দর, খাওয়া ছাড়া আর কিছু বোঝে না। আর মালা টেপা মানে ভেতরে ঢুঁঢু, শুধু চোখ বুঝে তসবি মালা টিপছে। সাবধান! ওষুধ বেচা বৈরাগী কেমন জানো? কতকগুলো জড়িবুটি নিদেন পথ্য জানে, ওই বেচে খায়। সাধন ভজন জানে না। আর এলাখেপা মানে গেঁজেল, সাধন ভজনের চেয়ে ঝিলিমের দিকে ঝোঁক, সব ঊর্ধ্বচোখ অধোমুখ, হাসি হাসি ভাব। এদের যতটা পারো এড়িয়ে চলবা। আর চ্যাটান্তি, আমি খেয়াল রেখেছি এলা ফকির প্রথমে বলেনি। এলা রুষে উঠল, অশৈল কথাটা তুমি সেই উচ্চারণ করলে?
ও কথাটা খারাপ, খুব খারাপ। শোনো তোমাকে বলি, ও কথাটার মানে যারা ধর্মের নামে মেয়ে মানুষ ভোগ করে কেবল। বাবা, খুব সাবধানে থাকবা। এত সব চিনব কি করে? দেখলেই তো বোঝা যায় না। সব বুঝবে, লক্ষণে ধরা পড়বে, তিনিই চিনিয়ে দেবেন। ওই যে খারাপ কথাটা বললে, ওদের আখড়ায় দেখবে শুধুই মেয়ে ছেলে, আনোখা মেয়ে ছেলে। তাদের মুখগুলো দেখবে নিপাট ভালো মানুষের পাড়া। সেই আনোখা মেয়ে ছেলে কথাটা এলা ফকিরের পর দ্বিতীয়বার শুনলাম এই সাতগেছিয়ার গ্রামে। সেদিন আর নয়, পরের রবিবার আবার হাজির হলাম, এবার একা। রস জাল দেবার কারিগরি এবারে হদিশ দিলে সোজা দুখান মাঠ ভাঙলে পাবেন একখানা তেঁতুল গাছ, ওইটে নিশানা। বাস ডান দিকে পোয়াটা খাটলেই নদী, নদীর পরপারে আখড়া। ধারাগুলের নির্দেশ মেনে একেবারে সটান পৌঁছে যাই আখড়ার চত্বরে। তকতকে উঠোনে যত না গোলা পায়রা, তত মেয়ে ছেলে, নানা বয়সী। শুনশান গ্রীষ্মের দুপুর, দক্ষিণ চরের আখড়ায় গরম বাতাস মারছে ঝাপট। আমি এদিক ওদিক খানিক ঘুরে একটা একানে দাওয়ায় উঠে জানালা দিয়ে ঘরে উঁকি মেরেছি। সর্বনাশ, এ কি দৃশ্য! দেখি এক মাঝবয়সী মানুষের দুই হাঁটুতে বসে দুই নারী। লোকটির টেরি বাগানো দিব্যি বাবরি, সাদা মেরজাই সাদা ধুতি, মুখে নিশ্চয়ই গাঁজার বিড়ি। তাতে অগ্নিসংযোগ করবার জন্য মধুর হাতাহাতি করছে তার দুই জানুর উপর বসে দুই সেবাদাসী। মানুষটির আনন বহুদর্শী ঝুনো, ঠোঁটে হাসি, চোখ বন্ধ। বাপরে, এ যে কালীঘাটের জ্যান্ত পট! অনিবার্যভাবে এলা ফকিরের বলা সেই অশৈল শব্দটা মনে খেলে গেল। আর মনে পড়ল, সাবধান, আত্মসাবধান থাকবা। আর কি দাওয়ায় থাকতে আছে? এক ছুটে একেবারে বাগানে। সেখানে আবার আরেক আশ্চর্য, ভরা জ্যৈষ্ঠের অনেক আম গাছে ফলে আছে অজস্র আম, পুরুষ্টু নধর, সবুজ পাতা আর হলুদ আমের দোলাচল। অভিনব দৃশ্য বৈকি, বিশেষত হালের গ্রাম বাংলায়। কেননা এখন ফাগুন চোতে আমের গুটি পুরুষ্ট হলেই ভেন্ডাররা গাছ ভেঙে সব কাঁচা আম চালান করে দেয়। অথচ এখানে বাবাজির আখড়ার বাগানে পাকা আম তো কেউ নেয় না। আমার ঊর্ধ্বচারী চাহনি দেখে এগিয়ে এলো এক সেবাদাসী। বলল, পাকা আম দেখে অবাক হচ্ছ? এর মূলে আমাদের গুরুদেবের মহিমে। শোনবা সেই বৃত্তান্ত। বছর 5 আগে আমাদের এই আখড়ার বাগানে এক ভেন্ডারে এলো আম চুরি করতে। তা আমাদের গুরু ঠাকুরের মহিমে তো জানতো না বেটা। যেই আমে হাত দিয়েছে অমনি হাত গেছে এটকে। তখন তালকানা পাখির মতো সারা রাত ঝটর পটর ঝটর পটর। বুঝেছি, এবার গল্পের বাকিটুকু বলি। তারপর তো সারা রাত সে ঝটর পটর, কিন্তু হাত আর ছাড়ে না। এদিকে তোমাদের গুরু ঠাকুর ধ্যান বলে সবই জেনেছিলেন। সকাল হতে সকলকে ডেকে এনে মন্ত্র বলে চোরকে ছাড়ালেন। চোর বেটা গুরুর পা চেপে ধরে বললে, তোমার মহিমে আগে বুঝিনি বাবা ঠাকুর, তাহলে কি এই গুখরি কাজ করি? আমাকে বাঁচান বাবা। সেই থেকে এ বাগানের ফল ফুলরিতে আর কেউ হাত দেয় না। কি ঠিক বলেছি না? এক্কেবারে ঠিক। বিস্মিত সেবাদাসী সম্ভ্রম নিয়ে এগিয়ে এসে আমাকে অনেকক্ষণ নিরীক্ষ করে বলল, তুমি বাবা কোন গুরু ঠাকুর? কেমন করে জানলে? আমি বললাম, ঠিক এই গপ্প আমি 5টা আঁকড়ায় শুনেছি তো। ব্যাপার কি জানো, ওই চোরটা ছিল সাজানো, আর তোমাদের গুরু ঠাকুর আসলে হলেন বাংলার জাতীয় পক্ষী, অর্থাৎ যাকে বলে ঘুঘু। সেখান থেকে শুরুত করে কেটে পড়ে আখড়া সংলগ্ন চায়ের দোকানে বসি এবং সংগ্রহ করি গুরু ঠাকুরের উদাহরণীয় জীবনী। আখড়া সংলগ্ন গ্রামেই শ্রীমতের আদিবাস্তু, যাতে সদ্গোপ। বাপ ছিল নাংলা চাষা। বৃত্তিপাশ দিয়ে শ্রীমান ভিড়ে যান পাটুলির এক সহজে আখড়ায়। সেই থেকে সহজানন্দে আছেন। বাপ বিয়ে দিয়ে ঘরে টেনেছিল। বউ কেন যে গলায় দড়ি দিল কেউ জানে না। ইনি ততদিনে বৈরাগ্য নিয়ে এখানে থানা গড়েছেন। ভারতবর্ষ সেকুলার দেশ, এখানে সাধন ভজনের কোনো বাধা নেই।
ধর্ম আর কর্ম, তারপরে ধর্ম থেকে ধাম অর্থাৎ এই আখড়া, আর কর্ম থেকে কাম। এমন মান্যমান রাতস্মরণীয় ব্যক্তির কাহিনী অমৃত সমান। সেসব শুনতে শুনতে সন্ধ্যা ঘনিয়ে এলো। সাঁঝবাতি জ্বাললেন সেবাদাসীরা। একবার খড়ম পরে উঠোনে ঘুরে গেলেন শ্রীমৎ। আমার দিকে এমনভাবে তাকালেন যেন আমি এক পরম পাপী আর তিনি এক মহান মিনি সাই বাবা। কিন্তু আমার মনে এ কথা না এসে পারল না যে এত সেবাদাসী কোথা থেকে আসে। আগে ভাবিনি, তবু জবাবটা সঙ্গে সঙ্গে মনে এলো। এ পোড়া দেশে বৈধব্যেরও শেষ নেই, সেবাদাসীরও নেই কমতি। গ্রাম দেশের গরিব গলগ্রহ নিঃসন্তান বিধবা কি কম? ভাসুর দেওরের উটকো কামাগ্নি থেকে বাঁচতে কেমন করে এরা গুরুবরণ করে, জুটে যায় আখড়ায়। কারা তাদের টানে ফুসলয়, উপহার দেয় যৌনরোগ। সেসব কিছু সামাজিক ইতিহাস কে লেখে? সঙ্গে সঙ্গে রুকনপুরের মদন গোপালের মেলায় দেখা একটা দৃশ্য ভেসে ওঠে মনে। সেবারে কিশোর দাস আর তার বউ রূপকুমারী ঘুরে ঘুরে বাউল গান গাইছিল। হঠাৎ ও মা গো বলে পেট খামচে মাটিতে বসে পড়ে কাটা পাঁঠার মতো ছটফট করতে লাগলো রূপকুমারী। এমনি চটকদার রূপসী মেয়ে, ব্যথায় মুখখানা করুণ। ছুটে যেতে আমাকে বললে, বাবু গো আর বাঁচবনি, না খেয়ে খেয়ে আমার পেটে গ্যাস্ট্রিক, জম যন্ত্রণা। সেই রূপকুমারীকে আবার দেখি অগ্রদ্বীপের মেলায় কদম গাছতলায় ভিক্ষে চাইছে। কোটরাগত চোখ, মলিন চাহনি, রোগা প্রেতের মতো চেহারা। একজন চেনা বৈরাগী কানে কানে বলল, বাবু ঠিকই ধরেছেন, এ সেই রূপকুমারী। কি গান গাইতো মনে আছে? রূপের কি চেকনাই বাহার ছিল, সব গেছে। কি হয়েছে ওর? কি রোগ? ফিসফিস করে লোকটা বলল, খারাপ রোগ। কত বৈরাগী ওকে শুষে খেয়েছে জানেন? ও তো ঘরের বউ ছিল, বিধবা হতে কিশোর দাস ওকে ফুসলে বার করেছিল। এর কোনো প্রতিকার নেই? প্রতিকার আবার কি? এরা তো আপ্ত ইচ্ছায় এ পথে এসেছে। প্রথমে বোঝেনি, যখন বোঝে তখন সমাজে জায়গা কই আর। আপনাকে বলছি বাবু, এ আমি অনেক দেখলাম। বাউল বৈরাগীর যৌবন টেকে না, এদের মরণ গাঁজায় আর কামে। আখড়া সংলগ্ন চাওয়ালাও প্রায় একই কথা বলল। এত যে দেখছেন সেবাদাসী, তার মধ্যে ভক্তিমতী আর কজন? বেশিরভাগ আনখা মেয়ে ছেলে। কোথা থেকে জুটে যায়? সব উস্কো আর কাঠিতে নিয়ে আসে। আখড়াকে আখড়া এ বৃত্তান্ত। নিজেরা সব নষ্ট হয়েছে, আবার এরাই গেরস্তের বৌঝিদের ধর্মের নামে এখানে এনে নষ্ট করবে। এখানে বসে কত দেখলাম। গ্রামের লোকেরা প্রতিবাদ করে না। অজ্ঞমূর্খ সব চাষার বাস, তাই বেশিরভাগ মুসলমান। কি বলবে? ধর্ম নিয়ে কথা বললে রায়ট বেঁধে যাবে। ফেরার পথে গ্রামের মুখে অন্ধকারে আমার মুখে ঝলসে উঠল তীব্র এক টর্চের আলো। কে কে যায়? এটাও গ্রাম দেশের রীতি। টর্চধারী যুবক আমার পরিচয় জানতে চাইল। তারপরে ব্যঙ্গের সুরে বলল, ও মহাপুরুষ দর্শনে গিয়েছিলেন? তবে যে চাওয়ালা বলল প্রতিবাদ নেই। ভালো লাগলো প্রতিবাদী যুবকের বিদ্রুপ। সে বলে চলল, তা আপনাকে তো শিক্ষিত শহুরে লোক বলেই মনে হচ্ছে, এখানে কেন? দাদাকে একেবারে ফেঁসে গেছেন? তো মহাপুরুষ কত টাকা চাইল? 200 না 250? চমকে গিয়েই বলতে হলো, মানে? উনি কি দীক্ষা দিতে অত টাকা নেন? ততক্ষণে আধো রহস্যের মায়া জাগিয়ে কোদলে কুরুলে মেঘের ফাঁক দিয়ে চাঁদের আলো একটু একটু দেখা দিচ্ছে। অচেনা যুবকটির মুখে লেখাপড়ার ছাপ স্পষ্ট। অবাক হয়ে বলল, আপনার কথা শুনে প্রথমে মনে হচ্ছিল ন্যাকা বৈষ্ণবের মতো। এখন বুঝেছি কিচ্ছু জানেন না মহাপুরুষ সম্পর্কে। জানেন না ওটা একটা অ্যাবর্শন সেন্টার। যেন মুখে একটা চাবুক পড়ল। এবারে বুঝলাম সাতগেছিয়ার পথে গুড়লা কেন সেদিন আমার স্ত্রীকে মনে করেছিল আনখা মেয়ে ছেলে। ছেলেটি গড়গড় করে বলে গেল, গায়ে গায়ে ঘুরলে এমন অ্যাবর্শন সেন্টার মাঝে মাঝে পাবেন, তবে বাইরে থেকে বোঝা শক্ত। ওপরে ধর্মের মোড়ক, নাম গান কীর্তন হচ্ছে,
মেলা মৎসব, দিবসী পার্বণ সব চলছে। নাটের গুরু একজন আছেন, পতিহারার পতি ফিরে আসবে, অন্ধ পাবে দৃষ্টি, বোবায় কথা বলবে, বাজা মেয়ের সন্তান হবে। এসব হচ্ছে প্রকাশ্য স্লোগান। আসলে এসব আখড়া সেমি ব্রথেল। আর গ্রাম দেশে কোনো মেয়ে যদি হঠাৎ প্রেগনেন্ট হয়, তবে তাদের বাপ মা এসব আখড়ায় মাসখানেক রেখে যায়। গ্রামের লোকদের বলে মেয়ে গেছে গুরু সেবা দিতে। তারপর মেয়ে দিব্যি খালাস হয়ে বাড়ি ফিরে যায়। দু একটা মরেও যায়। চরের বালি খুঁড়ে ডেড বডি হাফিস করে দেবারও লোক আছে। থানা বহু দূরে, সেখানে নিয়ম করে গুরু ঠাকুর প্রণামী পাঠান। সব ঠিকঠাক চলছে। এই তো আমাদের দেশ। আপনি কিছু করছেন না? কোনো প্রতিরোধ? তারই চেষ্টা চলছে। কঠিন কঠিন কাজ। আপাতত একটা নাইট স্কুল খুলেছি। অনেক লোক শত্রুতা করে পেছনে লেগে গেছে এর মধ্যে। অঞ্চল প্রধান বাধা দিচ্ছে। সেও তো গুরু ঠাকুরের শিষ্য। কবে একদিন হয়তো আমায় গণধোলাই দিয়ে খতম করে আমার হাতে একটা পিস্তল ধরিয়ে দেবে। আপনারা খবরের কাগজে রসিয়ে পড়বেন, রাখালগাছি গ্রামে নদীর চরে সশস্ত্র যুবক গণধোলাইয়ে খতম। ম্লান হাসি যুবকের মুখে। হঠাৎ বলল, ভালো কথা, আপনি এই রাতে থাকবেন কোথা? থেকে যাব কোথাও, অভ্যেস আছে। তা কি হয়? আমার ডেরা অবশ্য একটা আছে, সেখানে থাকলে আপনার উটকো ঝামেলা হবে কাল সকালে। তার চেয়ে চলুন আপনাকে কালো সাহেবের বাড়ি নিয়ে যাই। কালো সাহেব নামটা যত অদ্ভুত, মানুষটা তার চেয়ে কম অদ্ভুত নয়। একটা মরা সোঁতার উপরে বাঁশের নড়বড়ে শাঁখো, তার ও পিঠে কালো সাহেবের বাড়ি। ভটভট করে জেনারেটর চলছে। কালো সাহেবের বাড়ি আলোকিত। গ্রাম দেশে খুব অভিনব দৃশ্য বইকে। যুবক আমাকে কালো সাহেবের সঙ্গে আলাপ করিয়ে দিয়েই কেটে পড়ল। চলি দাদা, কাল সকালে আবার দেখা হবে। কালো সাহেব আসলে কালো নন, রীতিমতো গৌরবর্ণ শালপ্রাংশ পুরুষ। বয়স আন্দাজ 60 বছর। খুবই অভিজাত ভঙ্গিতে অভ্যর্থনা করে বসালেন একখানা সাবেকি ডিভানে। সুন্দর সাজানো ঘর, শ্বেত পাথরে গোল টেবিল, 19 শতকের রঙিন বিলিতি ছবি দেয়ালে বাঁধানো। ঝাড়বাতির মধ্যে জেনারেটরের কল্যাণে ডুম জ্বলছে। চমৎকার, যেন উত্তর কলকাতার এক তস্য গলির সাবেক কলকাতাকে খুঁজে পাবার বিস্ময় আমার চোখে। কালো সাহেব আমাকে বলে, সব হিংসায়। মানুষটি আমাকে বোঝাতে চান বিশদ করে। আসলে আই হেট দিস ভিলেজ অ্যান্ড দোজ ভিলেজার্স। দে আর ন্যারো মাইন্ডেড অ্যান্ড আনক্লিন। ওই সন্তোষ ছোকরা যে আপনাকে আনলো আর কি, ওর সঙ্গে আমার যেটুকু মেলামেশা কথাবার্তা। গ্রামে কি সবার সঙ্গে মেলামেশা না করলে টেকা যায়? অত্যাচার করে না? ডাকাতি হয়নি? অ্যাটেম্পটেড বাট ফেল্ড। মশাই, আমার 4 বোরের বন্দুক আছে 3খানা। আমি, আমার গিন্নি আর আমার বৌমা সব বন্দুকে ওস্তাদ। আমরা হলাম সেলফ সাফিসিয়েন্ট ফ্যামিলি। দাঁড়ান, সব আপনাকে দেখাই, কিন্তু সব আগে চা জল খাবার। কালো সাহেব উঠে দাঁড়ালেন। টেবিলে রাখা এক স্বনির্মিত দেশজ মডেলের টেলিফোন তুলে বোতাম টিপে শুরু করলেন সংলাপ। হ্যালো, কে বৌমা? হ্যাঁ, শুনেছ বোধহয়, গেস্ট এসেছেন একজন। হ্যাঁ, রাতে থাকবেন, খাবেন? হ্যাঁ, দোতলার দক্ষিণের ঘরটায় ভালো হবে। হ্যাঁ, নিশ্চয়ই, এক্ষুনি জলখাবার পাঠাবে। লুচি, বেগুন ভাজা, একটু ক্ষীর। নাইস। হ্যাঁ, তোমার শ্বশ্রুমাতাকে একটু এ ঘরে পাঠাও দেখি। একগাল প্রসন্ন হাসি, সফলতার। প্রায় সঙ্গে সঙ্গে ঘরে এসে দাঁড়ালেন গোলগাল এক কালো মধ্যবয়সী মহিলা। অদ্ভুত কন্ট্রাস্ট। একজন নির্মেদ খাড়া গৌরবর্ণ 6 ফুট পুরুষের পাশে স্থূলাঙ্গিনী দারুণ বেঁটে মিশকালো নারী, কিন্তু অপূর্ব সুখী একখানা স্থির চিত্র যেন। কালো সাহেব সগর্বে বললেন, খুব দুরন্ত ছিলাম। 20 বছর বয়সে বাড়ি থেকে পালাই জাহাজের খালাসি হয়ে। পরে মেকানিকের কাজ শিখি। 7 ঘরের জল খেয়ে বাড়ি এসে থিত হয়ে তবে বিয়ে করি। বিয়েতে আমার একটাই শর্ত ছিল কেবল, মেয়ে যেন কালো আর বেঁটে হয়। এমন অদ্ভুত শর্ত কেন? আমি ছোটবেলা থেকে দেখেছি
আমাদের দেশে কালো আর বেটে মেয়েদের বড় হেনস্থা। তারা যাবে কোথায়? কালো আর বেটে বলে তাদের ভালো বিয়ে হবে না? আমার ছেলের বিয়েও দিয়েছি কালো মেয়ের সঙ্গে। তো আপনাকে যা বলছিলাম, নেভির চাকরিতে অনেক টাকা রোজগার করেছিলাম, তাই আর গোলামি করিনি কোনোদিন। ছিলাম জাহাজের মেকানিক। যন্ত্রপাতির দিকে খুব শখ। এসব টেলিফোন জেনারেটর নিজে করেছি। চাষবাস করবার জন্য নিজে ট্রাক্টর চালাই, ছেলে চালায়, কারোর ধার ধারিনি। আপনাকে কালো সাহেব বলে কেন? কারণ আমার সব টিপটপ। বাড়িতেই দেখছেন ধুতি আর বেনিয়ান, কিন্তু বাইরে বেরোলেই ট্রাউজার, ফুল স্লিভ শার্ট আর বুট। ওইসব লুঙ্গি পাজামা, হাওয়াই চটি, হাওয়াই শার্ট আমার চলে না। ওসব সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর এসেছে। আমি টেরিকটনও পরি না, সব কটন। মজার মানুষটিকে ঘাটাতে বেশ লাগে। বলে বসি, গ্রাম থেকে কিছু কেনেন না? কেন কিনব? জমিতে অঢেল সবজি তরকারি, পুকুরে মাছ, পোলট্রিতে ডিম। মাসে একবার পোস্ত বাজার থেকে সারা মাসের আলু পেঁয়াজ আদা রসুন তেল মশলা চা চিনি কিনে লালগোলা ট্রেনে চাপাই। তারপরে মুড়োগাছা স্টেশনে নামিয়ে নিই। তারপরে গরুর গাড়িতে চাপিয়ে সোজাই রাখালগাছি। বাস, ইতিমধ্যে সুবাসিত চা আর জলখাবার পর্ব চুকেছে। মানুষটির দিকে তাকিয়ে বিস্ময় আর শেষ হয় না। ভদ্রলোক তার মনের কথা বলার মতো লোক পান না বোধ হয়, তাই অনর্গল বলে চলেন। এই গ্রাম নষ্ট হয়ে গেছে, রটন। সব সময় গমকল ভটভট করছে, ট্রানজিস্টার ক্যাঁ ক্যাঁ করছে। বাজার হাটে কতগুলো কুৎসিত মাছ বিক্রি হয়, জঘন্য সব নাম। তেলাপিয়া, সাইপিয়ন, গ্রাসকাপ, কপি, বেগুন, মূলো খান, কোনো টেস্ট নেই, সব বিষ ছড়ানো। বাজার করেন নিজে? শুনুন একটা টিপস দেই। বাজারে বেছে বেছে কানা বেগুন কিনবেন, ওতে কীটনাশক দেওয়া নেই। যেসব তরকারি দেখবেন চকচক করছে, কক্ষনো কিনবেন না, সব ফসফেটে ভর্তি। এতক্ষণ মুখ সুরসুর করছিল, শেষ পর্যন্ত বলেই ফেললাম, মানুষজন আপনার সহ্য হয় না কেন? হো হো করে খানিক হাসলেন উচ্চকণ্ঠে আপন মনে। তারপর বললেন, মানুষজন আপনি দেখতে পান আর? কোথাও আছে? সব আইআর-8 ভ্যারাইটি। আইআর-8? সে তো একরকম ধানের নাম, তাই না? প্রথমে ধানের বীজ ছিল, তারপরে সবজির আইআর-8 বেরিয়েছে, সবশেষে এখন মানুষের আইআর-8 দেশ ছেয়ে গেছে। উচ্চ ফলনশীল, দেখতে ভালো, ভেতরে ঢুঢু, বিস্বাদ, অড লুকিং ব্যাড ক্যারেক্টার্স। চারদিকে ঠিক ঠিক করছে আইআর-8 মানুষ, দেখেননি? আমি বললাম, নিশ্চয় দেখেছি, কিন্তু বুঝিনি। আপনি বোঝেন কি করে? কেন, লক্ষণ দেখে? এই তো পাশের বাড়ির ছোকরা, নামের খুব জোর, সন্দীপন, গ্র্যাজুয়েট, কিন্তু একখানা দরখাস্ত লিখতে পারে না। কি বুঝবেন? আইআর-8 গ্র্যাজুয়েট। ও পাড়ার নন্দগোসাইয়ের মেয়ে, সঙ্গীত প্রভাকর, কিন্তু গান গাইতে বলুন, হয় বলবে সঙ্গে গানের খাতা আনিনি, কিংবা হারমোনিয়াম কই। আইআর-8 গায়িকা। ওই বাড়িতে থাকে সতীশ বিশ্বাসের ছেলে সুবল, মাস্টার, কিন্তু অর্ধেক দিন স্কুল যায় না, কিনা পার্টি করে, ছাত্ররা আড়ালে প্যাক দেয়। অঞ্চল প্রধানকে দেখুন, চোর। পুলিশ ডাকুন কোনো অন্যায়ের বিরুদ্ধে, এসেই ঘুষ খাবে, তারপরে এসে বলবে মিউচুয়াল করে নিন। সব আইআর-8, মেকি ভুয়ো, সাইপিয়ন মাছের মতো। আর কি সব ভাষা! আগে ইতর ছোট লোকেরা কথায় কথায় যেসব সকার বকার করত, এখন লেখাপড়া জানা ছেলেরা সেই রকম ব্যাড মাউথ করে। শোনেননি? ব্যাড মাউথ? হ্যাঁ, মানে মুখ খারাপ। এত সব আইআর-8-এর ভিড়ে আপনি টিকবেন কি করে? তাছাড়া নতুন ছেলে মেয়ে যদি সমাজের হাল না ধরে, দেশ কি করে এগোবে? এই নিয়ে তুমুল তর্ক বাঁধে আমার সঙ্গে, সন্তোষের। একেবারে 22 ক্যারেট সোনা ওই ছোকরা, খুব আশাবাদী। ও বলে সমাজ পাল্টাবে, মানুষ নাকি বদলে যাবে। আমি তো উল্টোটাই দেখি, পাল্টানোটা দেখি না। সন্তোষের মতো ছেলে আর কটা? গায়ে ঘুরুন, সব প্রিন্টেড টেরিকটনের বুকচেরা হাওয়াই শার্ট, লুঙ্গি আর হাওয়াই চটি। এদেশের এই হলো ন্যাশনাল ড্রেস। যেমন কুৎসিত সমাজ, তেমনি ছোকরাদের ড্রেস। কিন্তু একটানা তো বকেই যাচ্ছি, আপনার কথা তো কিচ্ছু জানলাম না।
ধুতি পাঞ্জাবি পরে সভ্য সমাজে ঘুরে বেড়ান, আপনি তো মশাই সোনামুগের মতো দুর্লভ ভ্যারাইটি। সোনামুগের উপমাটা বেশ নতুন, ব্যাখ্যা চাইলাম। বললেন, এদেশে সোনামুগের বীজ নাকি নষ্ট হয়ে গেছে, আর ফলে না। সোনামুগের ডাল খেয়েছেন? এক বাড়িতে রান্না হলে সারা পাড়ায় বাঁশ ছুটত তার। কি করে আর খাবেন, দেশটা ঘোড়া মুগে ভরে গেল। তা আপনি তো শিক্ষকতা করেন, সেখানে আইআর-8 নেই? থাকলেও অবশ্যই আপনি চিনবেন না। যাই হোক, আমাদের পাশের গ্রামে একটা ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে। আশ্চর্য মশাই, যতদিন সাহেবরা ছিল ততদিন ইংলিশ মিডিয়াম ছিল না এত। তাহলে হঠাৎ এত গজালো কেন? আপনার কি মত? কালু সাহেব বললেন, সেটাই তো স্বাভাবিক। এখন আমন ধানের চেয়ে জয়ারত্নার কাটতে বেশি, রুই মৃগেলের চেয়ে বেশি চলে সিলভার কাপ। ইংলিশ মিডিয়াম তো ক্রসব্রিড ভ্যারাইটি, তেলাপিয়ার মতো এখন খুব চলবে। চমৎকার ঝকঝকে কথার মাঝখানে কোথায় যেন নৈরাশ্যবাদ বোনা আছে ভদ্রলোকের। তাই বিষয়ান্তরে নিয়ে যাবার জন্য বললাম, সবই তো আপনার খারাপ লাগে, কিন্তু আমি যে কাজটা করার জন্য গ্রামে গ্রামে ঘুরি সেগুলো কিন্তু জেনুইন। আপনি জানেন আমি কেন কোন কাজে ব্যস্ত? সে খুব জানি, সন্তোষের কাছে শুনেছি। কালো সাহেবের ভঙ্গিতে এমন একটা ঔদাসীন্য আর অবজ্ঞা আমার চোখ এড়াল না। তাই খুঁচিয়ে তুললাম প্রসঙ্গটাকে আবার নতুন করে। জিজ্ঞেস করলাম, আমার কাজটাও তাহলে আপনার পছন্দসই নয়? সেটাও কি আইআর-8? কাজটা জেনুইন, আপনি মানুষটাও সোনামুখ, কিন্তু যে গান খুঁজছেন তাতে অনেক ভেজাল। সে কি, কেন? তাহলে একটু বিশদ করে বলি। বাউল বৈরাগীরা আগে ছিল সাধক ভক্ত, এখন হয়েছে ব্যবসাদার। পথে ঘাটে মেলায় ট্রেনে কারা বাউল গান করে দেখেছেন? সব সাজানো বাউল। বেশ চমকদার কথা। হ্যাঁ, কথাটা ঠিকই বটে। সত্যি সত্যিই নকল বাউলও আছে বৈকি। ঘোষপাড়ার মেলায় দেখেছি। সাইবাবার মতো চুল, গেরুয়া আলখাল্লা আর মাখন জিনের প্যারালাল পরা যুবক বাউল গাইছে। গান শেষ হতেই আলখাল্লা খুলে ব্যানলনের লাল গেঞ্জি পরে আসরের কোণে বসে গঞ্জিকা সেবন করতে লাগল। ঠিক ঠিক, আমি কৌতূহলী হয়ে জানতে চাইলাম, আপনি আইআর-8 বাউল বোঝেন কি করে? প্রথমে আলখাল্লা থেকে। কিরকম? কেন দেখেননি? গেরুয়া রঙের টেরিকটন বেরিয়েছে। সে কি? হ্যাঁ, পরখ করে দেখবেন। আইআর-8 বাউল সবসময় গেরুয়া টেরিকটনের আলখাল্লা পরে। তার মানে কি? জেল্লাদার, টেকসই, অ্যাট্রাকটিভ। একটা কথা শুনেছেন? আগে বলতো, মন না রাঙায়ে বসন রাঙালি যোগী। আমি কথাটাকে ঘুরিয়ে বলি কি জানেন? বলি, বাউল না হয়ে বাউল সাজলি ভোগী। কি, কেমন বানিয়েছি? আমি বললাম, বাহ, বেশ বানিয়েছেন তো। সত্যিই পথে ঘাটে মেলায় যেসব শৌখিন বাউল দেখি তাদের প্রধান কাজ হলো ভিক্ষে করা, আর সেই জন্যই তাদের ওই রকম পোশাক। আর অদ্ভুত সব উদ্ভট গান। আমার মুখের কথা কেড়ে নিয়ে কালো সাহেব বলেন, উদ্ভট গান? আমি জিজ্ঞাসু হই। হ্যাঁ, উদ্ভটই তো, শোনেননি? আচ্ছা দাঁড়ান, আমার হিসেবের খাতায় একটু টুকে রেখেছি খানিক। পেয়েছিলাম লালগোলা ট্রেন থেকে টেরিকটন বাউলের কাছে। এই যে পেয়েছি, শুনুন গানের কথাগুলো। মন যদি চর্বিরে সাইকেল, আগে দে কোপনি এঁটে, অকপটে 7 চাকর দেল, ফুটপিনে দিয়ে পা, হুপিং করে এগিয়ে যা, পিনের পরে উঠে দাঁড়া, সামনে রাখ নজর করা, আগাগোড়া ঠিক রাখিস হ্যান্ডেল, সিটের পরে বসে ব্যালান্স করবি কষে, মূল মন্ত্রে কর প্যাডেল। কি বুঝলেন? বুঝলাম যে এই গানটা হলো টেরিকটন বাউলের গাওয়া একখানা সাচ্চা আইআর-8 গান, তাই তো? একগাল হেসে বললেন কালো সাহেব, অনেকটাই বলেছেন, তবু একটু বাকি। এ গানের লেখককে খোঁজ করলে দেখবেন ওটি রচনা কলকাতা নিবাসী কোনো আইআর-8 লোকগীতিকারের। সুর দিয়েছেন খ্যাপা নামধারী কোনো সিনথেটিক ব্যক্তি। অর্থাৎ সব মিলিয়ে একখানা কোলাবোরেটিভ স্কিম যাকে বলে। তাহলেই বুঝছেন আপনার কাজটি বেশ কঠিন। কেন কঠিন? কঠিন নয়, আপনাকে তো টেরিকটনের যুগে কটন খুঁজতে হবে। সে কি খুব সহজ? রাতে শুয়ে ভাবতে লাগলাম,
কোথা থেকে কোথায় না এসে পড়েছি। নিছক একটা শব্দের টানে খুলে গেল কত না জগৎ। আনোখা মেয়ে ছেলে, কথাটা টেনে নিয়ে গেল এক সহজই আখড়ায়। সেটা নাকি আবার অ্যাবর্শন সেন্টার। সেখান থেকে যদি বা পড়লাম সন্তোষের হাতে, সে এনে ফেলল এক অদ্ভুত মানুষের কাছে। স্বচ্ছ চোখে যার কেবলই ধরা পড়ে সমাজ কাঠামোর বিপ্রতীপ চেহারা আর ভণ্ডামি, স্ববিরোধ আর কৃত্রিমতা। আইআর-8 এমন আশ্চর্য প্রতীক আর প্রতিমায় বাঁধা, সেও কি কম অদ্ভুত? সব মিলিয়ে তালগোল পাকিয়ে ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি। হয়তো নতুন পরিবেশ বলে তাড়াতাড়ি ঘুম ভেঙেছিল। সারা গা ঘামে জবজবে। উঠে বাড়ির বাগানে গিয়ে একটা আশাওড়া তুলে দাঁতন করছিলাম, এমন সময় সন্তোষ এলো। নির্মল হাসিতে মুখ ভরিয়ে বলল, কেমন যারা বলুন তো? কালো সাহেব আমাদের মানুষটা সোজা, শিরপ্যাঁচ নেই। একটু থেমে বলল, ভালো কথা। আপনি যে গ্রাম্য গান সংগ্রহ করেন, কেমন গান সেসব? ধম্মে আমার ইন্টারেস্ট নেই, অন্য ধরনের গ্রাম্য গান আমার সন্ধানে আছে। নেবেন? সত্যি আমি অবাক মানি। আমি তো অনেক দিন থেকে অন্য গান খুঁজছি। আমি বিশ্বাস করি দেহতত্ত্ব, শব্দগান আর ফকিরি গানের বাইরে নিশ্চয়ই একটা অন্য গানের জগৎ আছে, কিন্তু কোথাও পাইনি। তোমার কাছে আছে? দেবে আমায়? সন্তোষ বলল, আমার কাছে নেই, তবে আমার সন্ধানে আছে। যেতে হবে করেয়া গ্রামে। সাইকেল চড়তে পারেন? সেখানে এক অন্ধ গায়েন আছে, নাম দোয়ালি। যদি কপাল ভালো থাকে তবে পেয়ে যেতেই পারি। আমি বললাম, কেন? অন্ধ যাবে কোথায়? ও তো বেশিরভাগ দিন সকালে বেরিয়ে যায় ভিক্ষে, বার্নিয়া, ধোপট এইসব গ্রামে। ফেরে দিন গড়ালে, তারপরে খায়। সারাদিন ভিক্ষে করে তারপরে আবার রাধে। না না, ওর বিবি আছে, সুরতন্নেসা। সে অন্ধ। আমরাই দুজনের বিয়ে দিয়ে দিয়েছি। বেশ আছে। মাঝে মাঝে রাতে ওদের আস্তানায় থাকি, গান শুনি। সেসব গান দারুণ, একেবারে অন্যরকম। চলুন চলুন, দেরি করব না। খুব তাড়াতাড়ি চা জল খাবার খেয়ে কালো সাহেবের বাড়ির সকলের কাছে বিদায় নিয়ে করোয়ার পথ ধরলাম। জ্যৈষ্ঠের সকাল, তখনও বাতাস তাতেনি। কতকে ফুলের পাতার গন্ধমাতাল সকাল পেরিয়ে গল্পে গল্পে আমরা পৌঁছলাম দোয়ালির বাড়ি, মানে কুড়ে ঘরে। কপাল ভালো, অন্ধ বসেছিল দাওয়ায়। বলে উঠল, পায়ের শব্দে মনে হচ্ছে সন্তোষ, ঠিক কি না? সঙ্গে কে? পরিচয় পর্ব মিটতে দোয়ালি বলল, বাবু আমি গরিব, বড্ড গরিব। তবু এসেন যখন কিছু খান। কিছুই নেই আমার, আছে কখানা তাল গাছ। কটা তালশাঁস খান? দাও গো বাবুদের কটা তালশাঁস। দোয়ালির বিবি সুরত আমার সর্বাঙ্গে তার অন্ধ চোখের মায়া বলিয়ে বলল, বসো বাবা সকল, একটু জিরো। ও মানুষটা অমনি ধারা চিরকাল। শুধু তালশাঁস কাউরে দিতে আছে, সঙ্গে একটু বাতাসা সেবা করুন আজ্ঞে। বেলাও বাড়ে, টুকটুক করে দু চারজন গায়ের লোক জমে। গানের গন্ধ পেয়েছে সব, দোয়ালি সগর্বে বলে। তারপরে একতারা কাঁধে তুলে গেয়ে ওঠে, আরে তানা নানা তানা নানা, ওরে মুষ্টি ভিক্ষে করে আমি খেতে পাইনে উদরপুরে। ওমন লয়ে ঝুলি মনের খেতে বেড়াই লোকের দ্বারে দ্বারে। বাড়ি বাড়ি হাঁটব কত, ভূত খাটুনি খাটব কত। রোদে পুড়ে মরব কত, মনের দুঃখ কৈকারে। আমার ঘরেতে বষ্টুমি আছে, পন কাঠা চাল চিবিয়ে মারে। তিনি দেবী আমি দেবা, বলেন আমার ঠাকুর বাবা। আমি করি ঠাকুর সেবা, শুনে বড়ই রাগ ধরে। তিনি সদাই বলে খাবো খাবো, কোথায় পাবো খাওয়াই তারে। গান শুনে সুরতন্নেছা কৃত্রিম কোপ দেখিয়ে বললে, সন্তোষ, তুমি এ গান বিশ্বাস করলে? আমি কোনো সময় খাবো খাবো বলেছি? আমি পনকাঠা চাল চিবিয়ে মারি? পনকাঠা চাল কোনোদিন চোখে দেখেছ ড্যাকরা কানা? দোয়ালি হেসে বললে, এ এক জ্ঞান ছাড়া মাগির পাল্লায় পড়েছি যা হোক। সন্তোষ, তুমি এ কোন ইটুলি লাগিয়ে দিলে আমার আলাভোলা জীবনে? এর রসকস নাই, গান বোঝে না। আরে কানি, এ গান কি আমার রচা? এ তো কবির গোসাইয়ের রচনা। সন্তোষ বলল,
তোমাদের এই কানা বক আর শুকনো নদীর কাজিয়া আমি শুনতে চাই না। দোয়া, তুমি মানুষের গানের পরে এবারে ফলের গান একটা শোনাও। সবই তো মানুষের গান আজ্ঞে, দোয়ালি বলে। ফল তো খোদা মানুষের জন্যই বানিয়েছেন, নইলে ফলের আর মূল্য কি? তবে হ্যাঁ, খোদার সবচেয়ে হেকমতি এই মানুষরূপ ফল বানানোতে। শুনুন তবে। গাছে ফল ধরালে 12 লাহি কুদরত তাহারি, প্রথমে 2 গাছেতে 1 ফল ধরায়, দেখো না মক্কর ভাই, সেই ফলের খাতিরেতে নানা প্রকার ফল তৈয়ার। এই পর্যন্ত গেয়ে দোয়ালি বলল, সুলতান আছো নাকি? বাবুকে গানটার মানে বলে দাও দিনি। সুলতান ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে এসে বলল, বাবু, 12 লাহি হলেন কিনা আল্লাহ, কুদরত মানে ক্ষমতা, 2 গাছ মানে আদম আর হেবা, বক্কর মানে কারিগরি, আর ফল মানে মানুষ। সন্তোষ বলল, তার মানে আল্লাহ তার কারিগরি আর সৃষ্টি ক্ষমতায় প্রথমে আদম আর হেবার সৃষ্টি করলেন, সেই 2 জন হতে জন্মালো মানুষ, আর সেই মানুষের জন্য নানা প্রকার ফল তৈরি হলো। কেমন কিনা? যথার্থ, যথার্থ, দোয়ালি বলে উঠল সোচ্ছ্বাসে। শিক্ষিত লোকের জ্ঞান বুদ্ধি একেবারে পরিষ্কার। যাক, এবারে বাকিটুকু শুনুন ধীরে ধীরে। সুলতান, তুমি বাবুর কাছে ভিতে থাকো, মাঝে মাঝে বুঝিয়ে দেবা। শোনেন। ধান্য গমার কলাই তিলে, খুশি ভাই হই নারকেলে, আবার কতজনার পুলক তালে, আছে বেগুন ঝিঙের তরকারি, পটল করলা আর টোপা কুল, টক রাধার আছে তেঁতুল, টক মিষ্টি লেবু মাকুল, সস্তার ডাল খেসারি, মরিচ ধনে মৌরি জিরে, এই কয় ফলের মশলা হয়, কলা আইরে লাউ লালিম, শশা পেঁপে রেঁধে খায়, আবার রাই সর্ষে তিসি গাঁজা, এই 4 ফলের তেল তৈয়ার। আমার সামনে খুলে যায় এক স্পন্দমান মানুষের জগৎ, জীবন রস সম্পৃক্ত এক ভোজন সচেতন সমাজের ছক। দোয়ালি অবশ্য থেমে নেই, অনাবিল তার কণ্ঠ গেয়ে যাচ্ছে। কদবেলার ক্ষীর জামির, পানি ফলার করম চা, চালতা খেজুর খরমুজ ডালিম, লিচুর চাই খোসা বাছা, কদুভুরো গ্যামা মেরো, শেয়াল লেজা আদ্রকি, মিহিরদানা জাজির ভুট্টা, চেপের ফল হয় মোটা সোটা, কেলো জিরে হলুদ মেথি, জাম পোস্ত তোকমারি, কাকরোল খায় ভর্তা করে, বৈচি ফলকায় খুব যুবান্তরে, খায় হরিতকি পানের পরে, চন্দনী হজমিকারী। গান হলেই চলে, শ্রোতারা যতটা আবিষ্ট, দোয়ালিরও ততটা। কিন্তু আমার মনে হলো, এখানে আমার ভূমিকাটা কি? এই গ্রামীণ জগতে কি আমি খুবই বেমানান নই? সত্যিই তো, এর মধ্যে কত ফল শস্যের নাম আমি জানি না। আমাদের শহুরে জীবন প্রকৃতি কত সমৃদ্ধ, কত সীমায়িত। আলাদা করে সব শস্য মনে রাখা বা তার ব্যবহার বিধি সম্পর্কে আমাদের চেতনা কি খুব সজাগ? এর মধ্যে একসময়ে ফলের গান শেষ হয়ে শুরু হয়ে গেছে লোহার গান। সেও কি কম বিচিত্র? সে গানের গোড়াতেই এক ধাক্কা। বাঁশের দ্রব্য গঠন যত, লোহা ভিন্ন নয়, লোহার বাঁশ না কাটিলে অমনি ঝাড়ে রয়। সত্যি এ কথাটা এমন করে কখনো ভাবিনি। লোহার প্রথম কাজ বাঁশ কাটা, সেই বাঁশ দিয়ে তবে খোড়োচালের খুঁটি আর বাতা, গরুর গাড়ির দেহ মাচা ছই, এমনই কত কি। দোয়ালের গান লোহার হরেক রকম ব্যবহারকে বিশদ করে চলে। লোহার গাছ কাটা দা কুড়োলে, শাবলার খুন্তার ফালে, চিচকে ছুঁচে নিরেন কাচে, ডেরো কোদালে। সুলতান পাশে দাঁড়িয়ে বলল, বাবুর বোধহয় বুঝতে একটু ধন্দ লাগছে। শোনেন তবে। চিচকে মানে পটল পোড়াবার শিক। গ্রামদেশে গরিব মানুষ তেল খেতে পায় না, তাই পটল পুড়িয়ে খায় আজ্ঞে। কাচি মানে ধান বা গম কাটার যন্তর। এবারে শোনেন লোহার আরও কেরামতি। সে হয় লাঙলের ফাল, পাশি আর গজাল, বল্লম সর্কির ফলি বাঁশ বাটালি, উকো কেঁকো টেকো, মাকু চাকু ছুরি বড়শি কাটারি। সুলতান বলল, পাশি হলো যেখানে লাঙলের ফাল আঁটা থাকে, কেকো হলো মাছ মারার যন্তর। আবার শুনুন। তুরপুন ঘুরপুন রেদা ঘিস্তাপ, নেহাই হাতুড়ি, বাউল হাতা কাজললতা, চোরের পায়ে বেরি। বাহ বাহ, চমৎকার! সন্তোষ বলে উঠল, চোরের পায়ের বেরি পর্যন্ত?
বাপরে, কিন্তু বাউল হাতা কি গো? ওটা তো আমিও চিনলাম না। বুঝলেন না, গা ঘরে বাউল হাতা দিয়ে পায়খানা পরিষ্কার করে, কিন্তু ওদিকে গান যে বয়ে যায়, শোনেন। সন্না আর বানবন্দুক কামান, শেকল বিদের কাঠি করার বাঁট, হাসকল ডোমানি হুলোগুলো বিদে বাউলে, ভোমর বাদারি। সুলতান বললে, কি বাবু, আবার ধন্দ লাগে নাকি? তবে বুঝে নেন, হুলোগুলো থাকে ঢেকির মুগুরের মাথায়, ভোমর বলে মুচিরা যা দিয়ে জুতো সেলাই করে, আর বাদারি দিয়ে চামড়া ছোলে। নাও গো দোয়ালি, এবারে লোহার গান সাঙ্গ করো দিনি। এখনো পাখির গান বাকি, সেটা না হয় আমিই গাইব খুনি। লোহার হন্দেরেতে পাথর গুঁড়ো হয়, নরসুন খরসুন খুরকাঁচিতে কাটে চুল, নেটকা সারা জলুই পেরেক, ছাতার শিকার শুল, জাহাজে টাঙায়ে নোঙর দরিয়াতে রয়। সুলতান বললে, বাবু, নরসুন মানে নরুন, আর খরসুন দিয়ে ঘোড়ার গা আঁচড়ানো হয়, কিন্তু এ গান এখন চলবে অনেকক্ষণ, আপনাদের এ গান ভালো লাগবে না। আমি সন্তোষকে একপাশে ডেকে বললাম, তুমি এসব গানে কি পাও? কোনো গভীর সংবাদে গানে কই? সন্তোষ বলল, গ্রামীণ সমাজবদ্ধতা, বস্তুর ব্যবহার সম্পর্কে অভ্রান্ত জ্ঞান। ব্যাপক মানুষের প্রয়োজনের দিকটা কি খুব বাদ দেওয়া যায়? আপনি লক্ষ্য করেছেন যে আমাদের চেয়ে গ্রামের মানুষ গানটা অনেক বেশি এনজয় করছে। এর কারণ কি বলুন তো? আমি বললাম, এর কারণ ওদের চেনা জানা জগতের পরিধি তো খুব ছোট। জীবনের চাপে রুজির ধান্দায় তো আরও ছোট হয়ে যায় দিনে দিনে। এসব গানে তাদের ব্যাপ্ত জীবনের স্মৃতি ধরা আছে। আমরা যেমন বাপ ঠাকুরদার আমলের সমৃদ্ধির খবর জানতে ভালোবাসি, এও তেমনি, নয় কি? অনেকটাই হয়তো তাই, কিন্তু গ্রামীণ জীবনের আয়োজন শহরের চেয়ে অনেক বড় মাপে। তাদের কৌতূহল সবটা জানবার। যেমন শহরের মানুষ জানে ধান থেকে চাল হয়, ব্যাস। গ্রামের মানুষ প্রথমে ধানের বিছন নিয়ে ভাবে, তারপর জমি তৈরি, সার দেওয়া, ধানের মাদা তৈরি করা, তারপরে রোয়া, তারপরে ধানের ফলন, ধান পাকা, তাকে তুলে এনে গোলাজাত করা, তাকে সেদ্ধ করা, ভানা পর্যন্ত সবটা জানে। সবকটা স্তর তাদের কাছে সমান জরুরি। এর সঙ্গে আছে যন্ত্রপাতির ভূমিকা। লাঙল বিদে, মই, হেঁসো, ঢেকি, চালি, সব কিছু বিষয়ে থাকতে হয় সতর্ক। যত্ন নিতে হয় বলদ জোড়ার। তার খাদ্যের জন্য ধানের খড় মজুত রাখতে হয়। বোধহয় গ্রামের গানে সেই জন্য এত ডিটেলস থাকে। একেই কি বলে অ্যাবান্ডেন্স? যাকগে, এবার শোনা যাক পাখির গান। ততক্ষণে দোয়ালি গান শেষ করে বিড়ি ধরিয়েছে। পায়ে ঘুঙুর বেঁধে এবার ধরল খুব লম্বা তান মেরে সুলতান। আরে 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 রে রে, ফাদনা এড়ালে পাখি যাবি মোরে, বিঘরে রবি পড়ে। আউল পাখি, টিটি শালিক, দোয়েল কোয়েল, টাকশোনা, কালী ময়না, কাকাতুয়া, ভীমরাজ টিয়ে, চন্দনা, পায়রা ঘুঘু, কাদা খোঁচা, হট্টিটিয়ার পাছা নাচা, ওই যে হলদে চড়ুই হাঁড়ি চাচা, ফাঁদেতে নেবে ধরে। আমি সন্তোষকে বললাম, দেখলে তো গ্রাম্য গীতিকারের চিন্তার মৌলিকতা। পাখি সম্পর্কে গান লিখতে গিয়ে প্রথমেই মনে পড়ল, ফাঁদ এড়াতে না পারলে পাখি বেঘরে মরে। তাহলে পাখিদের বাঁচার প্রথম বাধা মানুষের তৈরি করা ফাঁদ। যাক, এবারে গানের অন্য অংশ। চিল ঠক্কর রঙ্গি কাক, হরমতি আর বাজ পাখি, পাখিতে পাখি শিকার করে, আমি তা স্বচক্ষে দেখি। সন্তোষ বললে, এবারে দেখুন আর এক কন্ট্রাডিকশন। পাখিতেই পাখি শিকার করে, বলতে গেলে এটা জীব জগতেরই কন্ট্রাডিকশন। মানুষই তো মানুষ মারে নানাভাবে। কিন্তু থাক ওসব কচকচি, আগে গানটা শুনি। ভালো লাগছে বেশ, বলুন। হুদহুদ আর পারিয়ল, সর্বনে বা সেজারু, শালবনে এক পাখি আছে, নামটি তার শালতরু। বউ কথা কও কোকিলই, শব্দ শুনে সুখী হই, ফলের মধু খায় যে সদাই, কুচ পাখি বলে তারে। বাঁশপাতা মাছরাঙা পাখি, পানকৌড়ি জলপিপি, উড়োবক চিয়াঁছুর, কিস্তে চোরা, এরা বগা মানিক জোড়া। সন্তোষ বলল, আপনি অ্যাবান্ডেন্সের কথা বলছিলেন না? নেচার্স ওন অ্যাবান্ডেন্স। এখন শুধু গ্রামেই পাবেন এসব। কত সব পাখি আমাদের দেশে। আর কি আছে এত রকম পাখি?
প্রায় ১০০ বছর আগে আরজান শাহ এ গান লিখেছিলেন। মনে রাখবেন, তখনও দুটো বিশ্বযুদ্ধ হয়নি। বাতাস বিশুদ্ধ ছিল। জমি আর জলা এত হতশ্রী হয়নি। গাছে পাকা ফল থাকত। পাখিরা তো এসবেই বাঁচে। সুলতান গায় নেচে নেচে ঘুরে ঘুরে। মতির আবাস বুলবুলি, গগন আর ভেটকুল্লি, সংসারের সুখ পাখি, তুইথুলি আর মৈথুলি। আবার কাঠঠোকরা কুকো পাখি, ময়ূর চড়াই আর বাবুই, আবাবিল করবটে ফিঙে, গরুল খড়খণ্ডে ধুলো চটুই। লালমোহন আর ধীরাজ পাখি, হংস সরাল চখাচখি, ব্যাঙাবেঙি ধনেশ পাখির হাড় দেয় কোমরে। গান এগিয়ে চলে আপন গতিতে। আমি ভাবলাম, এসব পাখি আর সত্যি কি আছে অকৃত্রিমভাবে? সন্তোষ বলল, কি ভাবছেন? আমি বললাম, কি জানি কেন আমার হঠাৎ মনে পড়ে গেল কালো সাহেবকে। এসব পাখির মধ্যে আইয়ার-8 কোনো পাখি ঢুকে পড়েনি তো? সন্তোষ হো হো করে হেসে উঠল। ইতিমধ্যে গানের আসর আস্তে আস্তে ফাঁকা হতে লাগল। বেলাও বাড়ছে। তাছাড়া গান শুনলেই তো পেট ভরবে না। কাজের মানুষগুলো তাই যে যার কাজে গেল। কেবল একজন আমার কাছে এসে খুব নিচু স্বরে বলল, বাবু, আপনাদের কথা সব শুনেছি, তাই বলছি, এ গানও কিন্তু খাঁটি গায়ের মানুষের মনের গান নয়। সে গান শুনতে হলে আপনাকে একজনের কাছে যেতে হবে, ও পাড়ায়। যাবেন? সন্তোষকে রেখে আমি একাই গেলাম। পৌঁছানো গেল একটা মেটে দাওয়ায়। সেখানে একজন মাঝবয়সী খুব নিস্পৃহ মুখে বসে আছে, যেন কত তিতিবিরক্ত। তবে আমার সঙ্গীকে, যার নাম অরুণ, দেখে তার মুখে একটা চাপা হাসি খেলে গেল। অরুণ বলল, জাদুদা, এ ভদ্রলোক খাঁটি গ্রামের গান খুঁজছেন। দোয়ালি ওকে সেই কবেকার ফল পাখি লোহার গান শোনাচ্ছিল। আমি ওকে ধরে আনলাম। এখনকার একটা সত্যিকারের গ্রামের গান ওকে শুনিয়ে দেবেন নাকি? জাদুদা বললেন, সত্যি মিথ্যে বলতে পারবো না বাবু। আমাদের মামার বাড়ির অঞ্চলে, অর্থাৎ নলদা, টুঙ্গি, শব্দনগর, পলাশিপাড়া, সাহেবনগরে চৈত মাসের সংক্রান্তিতে ছেলেরা বোলান বলে এরকম গান গায়। হালফিলের ঘটনা নিয়ে তাতে থাকে রং পাঁচালি বলে একরকম জিনিস। সেরকম একটা নমুনা শুনবেন কি? তাতে কিন্তু কোনো জ্ঞানের কথা নেই, তবে সত্যি কথা আছে। শুনুন তাহলে। জাদুদা এরপর সোজা তাকালেন আমার দিকে। বললেন, গভর্নমেন্ট সব গ্রামে গ্রামে হেলথ সেন্টার করেছে, জানেন তো? সেখানে অপারেশন হয় যাতে মানুষ আর না জন্মায়। তাই নিয়ে একটা গান হলো এরকম, আরে ওই মানুষ কাটা কল উঠেছে ভাই, তোরা কি দামরা হবি আয়, দামরা হবার হিকিম আছে পলাশি পাড়ায়। যেন সপাং করে চাবুক পড়ল মুখে। জ্যৈষ্ঠে সেই আত্মপ্ত বেলায় আমি লজ্জায় মুখ নিচু করলাম। আজ এ পর্যন্তই। কথা হবে আগামী পর্বে। আমাদের পাঠ যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, ভালো রাখুন। কল্যাণ হোক সকলের।